এত রাতে আমার রুমে কি তোমার? কেন আমার নিজের ভাইয়ের রুমে আসতে আমি পারি না নাকি? তুই ভেতরে বসে কোনো আকাম করছিলি? ভাই তো বলো মুখে, কিন্তু কাজে তো সেটা মনে হয় না। তোমার সারাদিন তো শুধু হুকুম আর হুকুম। তুই বেশি পেকে গেছিস, কান মলে দিব একদম, পিচ্ছি কোথাকার। বড়দের সাথে মুখে মুখে তর্ক করিস। আসো দেখি কার কানকে মোলে আজ একটা স্পার হয়েই যাবে। তুমি নিজেকে কি মনে করো? তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস পিচ্ছি? তো সাহস তো কম না। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। পিচ্ছি বলবে না? আমি তোমার চেয়ে লম্বা আর শক্তিতেও অনেক বেশি। সেটা কি তুমি ভুলে গেছো? ওরে আমার শক্তিমান পুরুষ রে, দেখি তোর কত গায়ে জোর। আজ তোর কান যদি না ছিঁড়েছি তো আমার নামও নীলা না। আবির আর কথা না বাড়িয়ে নীলার হাত ধরে নিচের দিকে এক টানে নিয়ে আসে। নীলা তাল সামলাতে না পেরে সরাসরি আবিরের বুকের উপর এসে পড়ে। আবিরের দুই হাত নীলার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে। নীলার উষ্ণ নিঃশ্বাস আবিরের গলায় আছড়ে পড়ছে। ঘরের ভেতরের পরিবেশটা মুহূর্তেই একটা রোমান্টিক আর থমথমে রূপ নেয়। নীলা অবাক হয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না এই পিচ্চি ছেলেটার গায়ে এত জোর কোথা থেকে এলো। আবিরের চোখে এক অদ্ভুত নিঃশ্বাস যা নীলা আগে কখনো দেখেনি। নীলার বুকের ভেতরটা ধকধক করে ওঠে। সে আবিরের বুক থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু আবিরের হাতের বাঁধন এতই শক্ত যে সে নড়তে পারে না। আবিরের মুখটা নীলার কানের কাছে এগিয়ে যায়। তার গরম নিঃশ্বাস নীলার ঘাড়ে সুরসুরি দিচ্ছে। নীলার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। সে চোখ বন্ধ করে ফেলে। আবির খুব নরম গলায় নীলার কানের কাছে ফিসফিস করে কিছু বলতে যায়। ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে থেকে কুলসুমের গলার আওয়াজ শোনা যায়। ও আবির ভাইজান, বড় আম্মা আপনারা আর নীলা আপারে নিচে খাইতে ডাকে। সবাই টেবিলে বইসা আছে। কুলসুমের আওয়াজে নীলা ধরপড় করে আবিরের বুক থেকে সরে যায়। তার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। সে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চুলগুলো হাত দিয়ে টেনে ঠিক করে সে মনে মনে ভাবে আর কতদিন এভাবে নিজেকে আটকে রাখবে। সে একদিন না একদিন নীলাকে তার মনের কথা বলতেই হবে। আবির নিজেকে সামলে নিয়ে নিচে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। ডাইনিং টেবিলে পরিবারের সবাই উপস্থিত। দাদা, দাদি, রহমান, সালমা আর ফাতেমা সবাই মিলে গল্প করছে আর খাচ্ছে। নীলা মাথা নিচু করে খাবার নাড়াচাড়া করছে। আবির গিয়ে নিজের জায়গায় বসে নীলার ঠিক উল্টো দিকে আবিরের দৃষ্টি বারবার নীলার দিকে যাচ্ছে। নীলা একবার চোখ তুলে তাকাতেই আবিরের গভীর চোখের দৃষ্টির সাথে তার চোখ মিলে যায়। নীলা তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। আব্বা, একটা কথা ছিল। নীলার জন্য আজ রফিক সাহেব একটা প্রস্তাব দিয়েছেন। ছেলেটার নাম তরিক, অনেক বড় ব্যবসায়ী, কানাডাতে থাকে, দেখতে শুনতেও ভালো। ফাতেমার কথা শুনে আবিরের হাত থেকে কাচের গ্লাসটা ফসকে পড়ে যায়। টেবিলের উপর বিকট শব্দে গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সবাই চমকে উঠে আবিরের দিকে তাকায়। আবিরের চোয়াল শক্ত হয়ে আছে। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার বুকের ভেতরটা যেন আগুনে পড়ছে। কি হলো আবির, হঠাৎ করে গ্লাসটা ফেলে দিলি যে? হাত কাটেনি তো তোর? না দাদা, হাত কাটেনি। আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমি আজ আর খাবো না, আপনারা খান। আবির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে হনহন করে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যায়। পরিবারের সবাই অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সালমা চিন্তিত হয়ে পড়ে ছেলের জন্য, কিন্তু নীলার বুকের ভেতরটা অন্যরকম একটা ব্যথায় মোচড় দিয়ে ওঠে। সে খুব ভালো করেই বুঝতে পারছে আবিরের এই হঠাৎ রেগে যাওয়ার কারণ কি, কিন্তু সে নিজের মনকে বোঝাতে চায় যে এটা তার ভুল ধারণা। আবির তো তার ছোট ভাই, এমন কিছু হতেই পারে না। ছেলেটার হঠাৎ কি হলো? সারাদিন তো ভালোই ছিল, আমি একটু গিয়ে দেখি ওর জ্বর এলো কিনা। আরে ছাড় তো সালমা, হয়তো ইউনিভার্সিটিতে কোনো ঝামেলা হয়েছে। তুই বসে খা। আমি যা বলছিলাম আব্বা, ছেলেটা কিন্তু আসলেই খুব ভালো, নীলার জন্য একদম পারফেক্ট হবে। হ্যাঁ, আমিও রফিকের মুখে শুনেছি ছেলেটা নাকি খুব ভদ্র আর প্রতিষ্ঠিত। নীলার মতো একটা মেয়ের জন্য এমন ছেলেই তো দরকার। আমরা কি আগামী শুক্রবার ওদের আসতে বলবো? তোরা যখন এত করে বলছিস তখন আসতে বল, দেখা যাক ছেলে কেমন। কিন্তু সবার আগে নীলার মতামত জানতে হবে। নীলামা, তোর কোনো আপত্তি নেই তো? দাদা নীলার দিকে তাকিয়ে প্রশ্নটা করেন। নীলা চুপ করে থাকে। তার কানে বারবার আবিরের সেই গরম নিঃশ্বাসের শব্দ আর বুকের ধুকপুকানি ভেসে আসছে। সে বুঝতে পারছে না তার কি বলা উচিত। সে শুধু মাথা নেড়ে সম্মতি জানায় যে তার কোনো আপত্তি নেই, কিন্তু তার চোখ দুটো ছলছল করে ওঠে, যা টেবিলে বসা কেউ খেয়াল করে না। শুধু দূরে দাঁড়িয়ে থাকা রনি আর সুমি একে অপরের দিকে তাকায়।
তারা ছোট হলেও বাড়ির অনেক কিছুই বোঝে। ভাইয়ার কিন্তু খবর আছে, দেখিস ভাইয়া এই বিয়ে কিছুতেই হতে দিবে না। আমিও সেটাই ভাবছি। আবির ভাইয়া যেভাবে রেগে গেল তাতে মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসতে চলেছে। পরের দিন সকালে ইউনিভার্সিটির ক্যান্টিনে বসে আছে আবির। তার মুখটা অন্ধকার, সে অনবরত কফির কাপে চামচ নেড়ে যাচ্ছে। তার সামনে বসে আছে তার সবচেয়ে কাছের বন্ধু সাকিব আর সাকিবের প্রেমিকা জয়া। সাকিব বেশ কিছুক্ষণ ধরে আবিরকে পর্যবেক্ষণ করছে। সে জানে আবিরের মনের ভেতর কি চলছে। কিরে দোস্ত, তুই এভাবে মুখ গোমড়া করে বসে আছিস কেন? কাল রাত থেকে তোর ফোন বন্ধ, ঘটনা কি আমাকে খুলে বলতো। আর বলিস না দোস্ত, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কাল রাতে বড় মা নীলার বিয়ের কথা তুলেছে একটা কানাডা প্রবাসী ছেলের সাথে, আর পরিবারের সবাই রাজিও হয়ে গেছে। নীলাও কোনো আপত্তি করেনি। বলিস কি, নীলা আপুর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আর তুই এখানে বসে বসে কফি খাচ্ছিস? তুই না ওনাকে ভালোবাসিস, তাহলে কিছু করছিস না কেন? আমি কি করব জয়া, তুই তো জানিস নীলা আমাকে কি চোখে দেখে। সে সব সময় আমাকে পিচ্ছি মনে করে, আর বাড়ির কেউ আমাদের সম্পর্ক মেনে নেবে না, কারণ আমি ওর চেয়ে 2 বছরের ছোট। তুই একটা গাধা, বয়স দিয়ে কি ভালোবাসা মাপা যায় নাকি? তুই আজই গিয়ে নীলা আপুকে তোর মনের কথা বলবি, আর যদি সে রাজি না হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা করব। তুই চিন্তা করিস না, আমি আছি তো তোর সাথে। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় নাদিয়া। নাদিয়া রফিক সাহেবের মেয়ে। সে আবিরকে খুব পছন্দ করে এবং সুযোগ পেলেই আবিরের আশেপাশে ঘোরাঘুরির চেষ্টা করে। নাদিয়া আজ খুব সুন্দর করে সেজে এসেছে। সে এসে সরাসরি আবিরের পাশে বসে পড়ে। হাই আবির, কেমন আছো তুমি? কাল থেকে তোমাকে খুঁজছি, কিন্তু তোমার ফোন বন্ধ কেন? তুমি কি আজ বিকেলে ফ্রি আছো? আমরা কি একটু বাইরে যেতে পারি? আবির এমনিতেই রেগে আছে, তার উপর নাদিয়ার এই গায়ে পড়া স্বভাব তার একদম ভালো লাগে না। সে খুব বিরক্তি নিয়ে নাদিয়ার দিকে তাকায়। আমি খুব ব্যস্ত আছি নাদিয়া, আর আমার ফোন বন্ধ থাকলে তোমার এত সমস্যা কিসের? আমি কি তোমাকে কৈফিয়ত দেব? আরে তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো শুধু বন্ধু হিসেবেই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। নাদিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সাকিব আর জয়া একে অপরের দিকে তাকিয়ে হাসে। তারা জানে আবিরের মনে শুধু নীলা ছাড়া আর কারো জায়গা নেই। বিকালে বাড়ি ফিরে আবির সোজা ছাদে চলে যায়। তার মনটা খুব খারাপ। সে ছাদে গিয়ে দেখে নীলা সেখানে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। নীলার পরনে একটা হালকা নীল রঙের শাড়ি, চুলগুলো ভেজা আর এলোমেলো। বিকালের মিষ্টি রোদে নীলাকে অদ্ভুত সুন্দর লাগছে। আবির কয়েক মুহূর্ত মুগ্ধ হয়ে নীলার দিকে তাকিয়ে থাকে। তার ভেতরের সব রাগ আর অভিমান যেন নিমেষেই ধুয়ে মুছে যায়। সে ধীর পায়ে নীলার দিকে এগিয়ে যায়। শাড়ি পরেছো কেন? আজ তো কোনো বিশেষ দিন না। আমার খুব ইচ্ছে হয়েছে তাই পড়েছি, তাতে তোর কি? তুই আমার সব কিছুতে নাক গলাবি না বলে দিচ্ছি। নাক গলালে কি করবে? তুমি আমাকে মারবে নাকি বকবে? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস আবির। কাল রাত থেকে তোর হাব ভাব আমার ভালো লাগছে না। তুই আমার থেকে দূরে থাকবি। আবির আর নিজেকে আটকে রাখতে পারে না। সে এক ঝটকায় নীলাকে নিজের দিকে টেনে নেয়। নীলার পিঠ গিয়ে সোজা ছাদের রেলিংয়ের সাথে ধাক্কা খায়। আবির তার 2 হাত দিয়ে নীলাকে আটকে ফেলে। রেলিংয়ের সাথে তাদের দুজনের মাঝখানে কোনো দূরত্ব নেই। নীলার ভেজা চুলের সুবাস আবিরের পাগল করে দিচ্ছে। আবিরের চোখ দুটো নেশাতুর। সে নীলার মুখের একদম কাছে চলে যায়। নীলা ভয়ে আর উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলে। তার সারা শরীর কাঁপছে। আমি দূরে থাকতে চাই না নীলা, আমি তোমাকে চাই। তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা চাই? তুমি শুধু আমার, আর কারো না। ওই কানাডা প্রবাসী কেন, দুনিয়ার কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আবির তুই এটা কি বলছিস? ছাড় আমাকে, কেউ দেখে ফেলবে প্লিজ। তুই বুঝতে পারছিস না আমরা কি করছি? এটা ঠিক না। তুই আমার ছোট। ছোট ছোট ছোট, এই একটা কথা ছাড়া তোমার মুখে আর কিছু নেই। আজ আমি তোমাকে বুঝিয়ে দেব আমি তোমার থেকে ছোট নাকি অন্য কিছু। আবির আর কোনো কথা শোনার সুযোগ না দিয়ে নিজের ঠোঁট দুটো নীলার নরম ঠোঁটের উপর ডুবিয়ে দেয়। নীলা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে তার হাত দিয়ে। আবিরের বুকে ধাক্কা দেয়, কিন্তু আবিরের উন্মত্ত চুম্বনের কাছে সে খুব দ্রুত হার মানে। তার হাত দুটো আস্তে আস্তে আবিরের ঘাড় জড়িয়ে ধরে। সেও আবিরের চুম্বনে সাড়া দিতে শুরু করে। বিকালে নিস্তব্ধ ছাদে তাদের এই গোপন আর গভীর ভালোবাসার সাক্ষী হয়ে থাকে শুধু পড়ন্ত সূর্যের আলো। তুই কালকের পর আমার সামনে আসার সাহস কি করে পাস আবির?
তোকে আমি আমার রুম থেকে বের হতে বলেছি না? তোমার রুম মানে কি? এটা আমাদের বাড়ি না। আর কাল যা হয়েছে তা তো কেবল শুরু ছিল। তুমি কি ভেবেছো আমি তোমাকে ওই কানাডা প্রবাসীর হাতে তুলে দেব? তুই ছোট ভাই হয়ে আমার সাথে এমন ব্যবহার করার সাহস কোথায় পাস? আমার বিয়ে যেখানে খুশি সেখানে হবে, তুই বাধা দেওয়ার কে? আমি তোমার ছোট ভাই না, আমি তোমার হবু স্বামী। আর এই অধিকারটা আমি কাল ছাদেই আদায় করে নিয়েছি। অসভ্য কথা বলিস না একদম। কাল যা হয়েছে তা একটু ভুল ছিল, তুই আমাকে জোর করেছিস। জোর করেছি নাকি তুমি নিজেও ওই চুম্বনে সাড়া দিয়েছিলে? সেটা কি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবে? আমি তোকে ঘৃণা করি আবির, তুই আমার জীবনটা বিষিয়ে দিচ্ছিস। ঘৃণা আর ভালোবাসার মাঝে খুব সূক্ষ্ম একটা দেয়াল থাকে নীলা, জানোই তো তুমি। আজ বিকেলেই তো ওই তরিক সাহেব আসছেন, তাকে না হয় আমি নিজেই সব খুলে বলি। নীলা রাগে কাঁপতে কাঁপতে ড্রেসিং টেবিলের উপর রাখা কাচের বোতলটা ফ্লোরে আছাড় দেয়। আবির এক পা করে নীলার দিকে এগিয়ে যায়। নীলা ভয়ে পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে মিশে যায়। আবির নীলার খুব কাছে গিয়ে দাঁড়ায় আর নীলার কপালে আলতো করে একটা চুমু দেয়। নীলা চোখ বন্ধ করে ফেলে, তার বুকটা আবার ধরফর করতে শুরু করে। আবির মুচকি হেসেই রুম থেকে বেরিয়ে যায়। নীলার খুব কাছে গিয়ে দাঁড়ায় আর নীলার কপালে আলতো করে একটা চুমু দেয়। নীলা চোখ বন্ধ করে ফেলে, তার বুকটা আবার ধরফর করতে শুরু করে। আবির মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। নিচের ড্রয়িং রুমে তখন রাজু আর কুলসুম ঘর পরিষ্কার করায় ব্যস্ত। কুলসুম বারবার রাজুর সাথে ফিসফিস করে কথা বলছে আর হাসছে। রাজু, তুই দেখিস আজ বড় বাড়িতে খুব বড় কাণ্ড ঘটবে। আমি কাল ছাদে যা দেখেছি তা কাউকে বললে নীলু আপার মান ইজ্জত থাকবে না। তুই সারাদিন শুধু মানুষের দোষ খুঁজে বেড়াস। কুলসুম, নিজের কাম কর, না হইলে বড় খালামা দেখলে তোর একদিন কি আমার একদিন। আরে আমি কি মিছা কথা কইতাছি? আবির ভাইজান তো নীলু আপারে এক্কেবারে জাপটাইয়া ধরছিল, আমি নিজের চোখে দেখছি। চুপ থাক, একদম ওই সব কথা কানে নিলে বিপদ আছে। তুই বরং ডাইনিং টেবিলটা ভালো কইরা মুছে মেহমান আইব একটু পরে। কুলসুম গজগজ করতে করতেই রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে সালমা আর ফাতেমা রান্নায় মহাব্যস্ত। হরেক পদের খাবার রান্না হচ্ছে। তরিক সাহেব আর তার পরিবার আজ বিকেলে আসবে, তাই সবাই খুব তথস্থ। দাদি সোফায় বসে পান চিবোচ্ছেন আর সুমিকে বকাঝকা করছেন। অরে সুমি, তুই এখনো সাজুগুজু করিস নাই কেন? তোর বড় বোনের জন্য পাত্রপক্ষ আইতাছে আর তুই বানরের মতো লাফাইতাছস। যা সুন্দর কইরা একটা শাড়ি পইরা আয়। দাদি, আমার শাড়ি পরতে ভালো লাগে না। আর নীলা আপার বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এই বিয়ে হবেই না। কেন হবে না? ছেলে তো রাজপুত্রের মতো কানাডায় থাকে, অঢের টাকা পয়সা। তোর আব্বারা তো খুব খুশি। খুশি হলেই তো হবে না, ভাইয়া থাকতে নীলা আপার বিয়ে অন্য কোথাও হওয়া অসম্ভব। দাদি সুমির কথা শুনে ভ্রু কুঁচকে তাকান। ঠিক তখনই দাদা রহমান আর কামাল বাজার থেকে ফেরেন। তাদের হাতে মাছ আর মাংসের বড় বড় ব্যাগ। করিম ড্রাইভার ব্যাগগুলো নিয়ে ভেতরে আসে। রনি আবিরের ছোট ভাই, সে এতক্ষণ বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, এখন দৌড়ে এসে সোফায় বসে পড়ে। আব্বা, আমি কিন্তু তারিক ভাইকে আগে থেকেই চিনি। ওনার স্বভাব নাকি খুব একটা ভালো না, আমার এক বন্ধু বলছিল। চুপ কর রনি, বড়দের কথায় বড় হতে যাস না। তরিক অনেক শিক্ষিত ছেলে, রফিক সাহেব ওনার গ্যারান্টি দিয়েছেন। কামাল, তুমি চিন্তা করো না, ছেলে ভালোই হবে। আমাদের নীলাও তো অনেক ভাগ্যবতী যে এমন ঘর পাচ্ছে। আবির আড়াল থেকে সব শুনছিল, তার মাথায় এখন অন্য চিন্তা কাজ করছে। সে সাকিবকে ফোন দেয়। সাকিব আর জয়া তখন কফি শপে বসেছিল। আবিরের ফোন পেয়ে সাকিব একটু আড়ালে গিয়ে কথা বলে। কিরে আবির, কি খবর তোর? ওদিকে কি তরিক চলে এসেছে? না রে, আসবে একটু পরে। তুই আর জয়া জলদি আমাদের বাড়ির আশেপাশে থাকবি। আমি যা করতে বলবো ঠিক তাই করবি। মিতাকেও বলিস ও যেন নীলার সাথে থাকে আর ওর মন বোঝার চেষ্টা করে। তুই একদম চিন্তা করিস না, আমি মিতাকে ফোন দিচ্ছি। জয়াও তৈরি আছে। নাদিয়াকেও কি আসতে বলবো? ও তো তোর জন্য পাগল। নাদিয়াকে দরকার নেই, ও আসলে সব ঘেঁটে দেবে। তুই শুধু তৈরি থাক, আমি সিগন্যাল দিলে কাজ শুরু করবি। আবির ফোন রেখে নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। সে আজ নিজেকে খুব স্মার্ট করে সাজিয়েছে, কারণ সে চায় তরিকের সামনে নিজেকে আরো বেশি আকর্ষণীয় প্রমাণ করতে, যাতে নীলা বারবার তার দিকেই তাকায়। ওদিকে মিতা নীলার রুমে গিয়ে দেখে নীলা মন খারাপ করে বসে আছে। মিতা নীলার বাল্য বন্ধু, তাই সে নীলার মনের সব খবর জানে। নীলা, তুই কি খুশি না এই বিয়েতে?
তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? আমি বুঝতে পারছি না মিতা, আমার খুব ভয় করছে। আবির যা শুরু করেছে তাতে যে কোনো সময় বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। আবির তো তোকে ভালোবাসে, এটা তো তুইও জানিস। তাহলে ওকে একটা সুযোগ দিচ্ছিস না কেন? শুধু বয়সের কথা চিন্তা করে একটা জীবন নষ্ট করবি? তুই আমার ছোট ভাই মিতা, সমাজ কি বলবে, আমাদের আত্মীয়রা কি বলবে, আর আব্বু আম্মু তো এটা ভাবতেই পারবে না। সমাজ দিয়ে কি ভালোবাসা হয় নাকি? আর আবির তো এখন আর ছোট নেই। ও তোর জন্য যা করতে পারে তা কোনো বড় ছেলেও পারবে না। নীলা চুপ করে থাকে। মিতার কথাগুলো তার মনের ভেতর তোলপাড় করছে। ঠিক তখনই নিচ থেকে অনেকগুলো গাড়ির হর্ন শোনা যায়। তরিক সাহেব তার পরিবার নিয়ে পৌঁছে গেছেন। কামাল আর রহমান দরজা খুলে তাদের স্বাগত জানান। রফিক সাহেবও সাথে এসেছেন তরিককে দেখতে। আসলেও খুব হ্যান্ডসাম লাগছে, তার পরনে দামি স্যুট আর চোখে চশমা। আসুন তরিক সাহেব, ভিতরে আসুন। আপনাদের জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ধন্যবাদ খালাম্মা, আপনাদের বাড়িটা তো অনেক সুন্দর আর শান্ত মনে হচ্ছে। আমাদের দেশের বাড়িটার কথা মনে পড়ে গেল। কালাম তরিক কিন্তু খুব কম সময়ের জন্য এসেছে, তাই আমরা চাইছি আজই সব কথাবার্তা চূড়ান্ত করে ফেলতে। সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। রাজু ট্রেতে করে শরবত আর নাস্তা নিয়ে আসে। দাদি তরিককে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। তার কাছে যেন কিছু একটা সন্দেহজনক মনে হচ্ছে। দাদি নীলাকে নিচে ডাকার জন্য সুমিকে ইশারা করেন। সুমি আর মিতা মিলে নীলাকে নিচে নিয়ে আসে। নীলা একটা অফ হোয়াইট কালারের জামদানি শাড়ি পরেছে, তাকে অপার্থিব সুন্দর লাগছে। তরিক নীলার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। ওয়াও, নীলা তো ছবিতে দেখার চেয়ে অনেক বেশি সুন্দর। আমি তো ভাবতেই পারিনি বাংলাদেশে এত সুন্দর মেয়ে আছে। ধন্যবাদ। নীলা নিচু স্বরে কথাটি বলে সোফায় বসে পড়ে। আবির এতক্ষণ সিঁড়ির কোনায় দাঁড়িয়ে সব দেখছিল। তরিকের চোখের চাউনি তার একদম পছন্দ হয়নি। সে ধীর পায়ে ড্রয়িং রুমে আসে আর তরিকের ঠিক পাশের সোফাটায় গিয়ে বসে। হ্যালো তরিক ভাই, আমি আবির, নীলার চাচাতো ভাই। কেমন আছেন আপনি? ও আচ্ছা, হ্যালো আবির, আমি ভালো আছি। তুমি কি পড়াশোনা করছো নাকি ব্যবসা? পড়াশোনা করছি আর সাথে পার্ট টাইম কিছু কাজ করি। তবে নীলার সব কাজ আমাকে দেখাশোনা করতে হয়। ও তো আবার খুব ঘরকুনো, আমি ছাড়া কিছুই চেনে না। আবিরের কথা শুনে তরিক একটু অবাক হয়ে নীলার দিকে তাকায়। নীলা অস্বস্তিতে হাত কচলাচ্ছে। কামাল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করেন। হাসান সাহেব নীলার ইউনিভার্সিটির প্রফেসর। তিনি হঠাৎ করে বাড়িতে হাজির হন। তার হাতে একগুচ্ছ ফুল আর কিছু বই। আরে না না হাসান সাহেব, আসুন বসুন। আপনি তো আমাদের বাড়ির ছেলের মতোই। আজ নীলার বিয়ের কথা হচ্ছে। এই যে তরিক সাহেব কানাডা থেকে এসেছেন। হাসান সাহেবের মুখটা একটু মলিন হয়ে যায়। তিনি নীলাকে মনে মনে খুব পছন্দ করেন, কিন্তু কখনো বলতে পারেনি আবির হাসান সাহেবকেও খুব একটা সহ্য করতে পারে না। সে বুঝতে পারে নীলার চারপাশে কতজন ঘুরঘুর করছে। জয়া আর সাকিব তখন গেটের বাইরে দাঁড়িয়েছিল। আবির তাদের মেসেজ দেয় কাজ শুরু করার জন্য। সাকিব তখন একটা অজানা নাম্বার থেকে তরিকের ফোনে কল দেয়। তরিক ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায়। হ্যালো, কে বলছেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী বলছি তরিক সাহেব। আপনি কি জানেন আপনি যার সাথে বিয়ের কথা বলছেন সে অলরেডি বিবাহিত আর তার স্বামীর নাম আবির। আপনি যদি বিশ্বাস না করেন তবে এখনই ছাদে গিয়ে দেখুন, ওখানে ওদের কিছু পার্সোনাল জিনিস আছে। তরিকের কপালে ঘাম জমে যায়। সে ফোনটা কেটে দিয়ে গুমোট মুখে ড্রয়িং রুমে ফিরে আসে। সে সবার দিকে আর চোখে তাকাচ্ছে, বিশেষ করে আবিরের দিকে। আবির তখন খুব স্বাভাবিক ভঙ্গিতে কফি খাচ্ছে। তরিক নিজেকে সামলে নিয়ে কামালের দিকে তাকায়। কামাল সাহেব, আমার কিছু কথা বলার ছিল নীলার সাথে একান্তে। আপনারা কি অনুমতি দেবেন? অবশ্যই অবশ্যই। নীলামা, তরিককে নিয়ে ছাদে যাও, ওখানে ঠান্ডা বাতাস আছে, তোমরা একটু কথা বলো। নীলা অনিচ্ছা সত্ত্বেও তরিকের সাথে ছাদে যায়। আবিরও পেছন পেছন যাওয়ার চেষ্টা করে, কিন্তু সালমা তাকে আটকে দেয় রান্নাঘরে কিছু কাজের জন্য। আবির খুব বিরক্ত হয়, কিন্তু মায়ের কথা ফেলতে পারে না। ছাদে যাওয়ার পর তরিক নীলার খুব কাছাকাছি গিয়ে দাঁড়ায়। নীলা, তোমার সাথে কি আবিরের কোনো বিশেষ সম্পর্ক আছে? আপনি এসব কি বলছেন? ও তো আমার ভাই, আমরা একসাথে বড় হয়েছি। কিন্তু আমার কাছে খবর আছে তোমরা নাকি গোপনে বিয়ে করেছো, আর এই বাড়িতেই সব হচ্ছে। মিথ্যে কথা এসব। আপনি এসব কথা কোথা থেকে শুনলেন? আবির একটু চঞ্চল, কিন্তু ও এমন কিছু করবে না। তরিক নীলার হাত ধরার চেষ্টা করে, কিন্তু নীলা দ্রুত হাত সরিয়ে নেয়। ঠিক তখনই সাকিবের শেখানো মতে রাজু দৌড়ে ছাদে আসে আর চিৎকার করতে থাকে। ও নীলু আপা, নিচে জলদি আসেন,
আবির ভাইজানের কি যেন হয়েছে, ওনার মুখ দিয়া ফেনা বাইর হইতাছে, সবাই কান্নাকাটি করতেছে। নীলা রাজুর কথা শুনে কলিজা কেঁপে ওঠে। সে তরিককে ওখানে ফেলে রেখেই এক দৌড়ে নিচে নেমে আসে। আবিরের রুমে গিয়ে দেখে আবির বিছানায় শুয়ে আছে আর সবাই তাকে ঘিরে ধরে আছে। আবির গোঙাচ্ছে আর নাটক করছে। সে আসলে সুস্থ, কিন্তু তরিককে তাড়ানোর জন্য এই পরিকল্পনা করেছে। নীলা আবিরের মাথার কাছে গিয়ে বসে পড়ে, তার চোখে পানি। আবির তোর কি হয়েছে? তুই কথা বলছিস না কেন? চোখ খোল আবির। নীলা, আমার খুব কষ্ট হচ্ছে, মনে হয় আমি আর বাঁচব না। তুমি কি ওই তরিককে বিয়ে করবে? না, আমি কাউকে বিয়ে করব না। তুই সুস্থ হয়ে ওঠ, আমি তোর সব কথা শুনবো। আমি তোকে ছাড়া কিছুই বুঝবো না। নীলার কথা শুনে আবির মনে মনে হাসে, কিন্তু মুখে যন্ত্রণার অভিনয় চালিয়ে যায়। তরিক নিচে নেমে এসে এই অবস্থা দেখে খুব বিরক্ত হয়। সে বুঝতে পারে এখানে কিছু একটা গোলমাল আছে। রফিক সাহেব তরিককে নিয়ে বাইরে চলে যান আর বলেন এখন কথা বলার পরিবেশ নেই, তারা পরে যোগাযোগ করবেন। তরিক চলে যাওয়ার পর আবির হুট করে বিছানায় উঠে বসে আর হাসতে হাসতে শুরু করে। বাড়ির সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিরে, তুই তো ঠিক আছিস, তাহলে এতক্ষণ এমন করলি কেন? আমাদের তো জান বের হয়ে যাচ্ছিল। দাদা, এই তরিক লোকটা ভালো না, ও নীলার যোগ্যই না, তাই ওকে তাড়ানোর জন্য এইটুকু নাটক করতেই হতো। আবির, তুই এটা কি করলি? আমাদের মা নিজের সব শেষ করে দিলি রফিক সাহেবকে। এখন আমি কি মুখ দেখাবো? আব্বু, মান ইজ্জতের চেয়ে নীলার সুখ অনেক বেশি বড়। ওই লোকটা নীলার হাত ধরার চেষ্টা করছিল ছাদে, সেটা কি ভালো কাজ? নীলা বুঝতে পারে আবির তাকে মিথ্যা বলে ভয় পাইয়েছে। সে রাগে অগ্নিশর্মা হয়ে আবিরের দিকে তেড়ে যায়। তুই এত বড় মিথ্যাবাদী আবির! তুই জানিস আমার কত ভয় লেগেছিল। আমি তোকে আর বিশ্বাস করব না। ভয় লেগেছিল কারণ তুমি আমাকে ভালোবাসো নীলা। আজ সবার সামনে স্বীকার করো যে তুমি তরিককে না, আমাকে চাও। নীলা সবার সামনে লজ্জায় লাল হয়ে যায়। সে কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। দাদি মুচকি হেসে বলেন, ছেলেটা যা করছে তাতে মন্দ কিছু দেখছি না। আমি কামাল সাহেব আর রহমান সাহেব একে অপরের দিকে তাকান। তারা বুঝতে পারছেন পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। পরদিন সকালে আবির যখন ড্রয়িং রুমে বসেছিল তখন নাদিয়া সেখানে আসে। নাদিয়া আজ খুব জেদ নিয়ে এসেছে। সে আবিরকে ছাড়তে রাজি না। আবির, তুমি কি ভাবছো আমি কিছু জানি না? তুমি নীলা আপার জন্য যা করছো তা ঠিক না। ও তোমার বড় বোন। তুমি আমার সাথে চলো, আমরা আজই বিয়ে করব। নাদিয়া, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে ভালোবাসি না আর কখনো বাসবো না। তুমি এখন এখান থেকে যাও। আমি যাব না, বড় আম্মাকে সব বলে দেব যে তুমি নীলা আপার সাথে কি করছো। নাদিয়া চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় সালমা আর ফাতেমা সেখানে আসেন। নাদিয়া তাদের কাছে আবিরের নামে আজে বাজে কথা বলতে শুরু করে, কিন্তু দাদি সেখানে এসে নাদিয়াকে থামিয়ে দেন। ওরে নাদিয়া, তুই অনেক বকবক করছিস, এবার থাম। আমাদের বাড়ির বিষয় আমরা বুঝবো। তুই মেহমান হয়ে এসেছিস, মেহমানের মতো থাক। আবির কারে ভালোবাসে আর কারে বাসবে না সেইটা ওর ব্যাপার। নাদিয়া দাদির ধমক খেয়ে গাল ফুলিয়ে চলে যায়। করিম ড্রাইভার তখন গাড়ি নিয়ে বাইরে যাচ্ছিল। আবির করিমকে ডেকে বলে তাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিতে। পথে আবির সাকিবের সাথে দেখা করে। তারা পরবর্তী পরিকল্পনার কথা ভাবে। হাসান সাহেব প্রফেসর মানুষ হয়েও নীলার বাড়িতে প্রায়ই আসছেন। এটা আবিরের জন্য একটা বড় দুশ্চিন্তার বিষয়। আবির ঠিক করে হাসান সাহেবকেও একটা শিক্ষা দিতে হবে। রাতে ডাইনিং টেবিলে সবাই যখন খেতে বসেছে তখন হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। পুরো বাড়ি অন্ধকারে ডুবে যায়। জয়া আর সুমি মিলে আগে থেকেই মেইন সুইচ বন্ধ করে দিয়েছিল। অন্ধকারের সুযোগে আবির নীলার পাশে গিয়ে বসে আর টেবিলের নিচ দিয়ে নীলার হাত শক্ত করে ধরে ফেলে। নীলা চমকে ওঠে, কিন্তু সে চিৎকার করতে পারে না, কারণ সবাই আশেপাশে বসে আছে। ছাড় আবির, কেউ দেখে ফেলবে। কি করছিস তুই? কেউ দেখবে না। এই অন্ধকারের আমি আর তুমি ছাড়া কেউ নেই। তোমার কি ভালো লাগছে না আমার হাতের স্পর্শ? তুই একটা আস্ত শয়তান আবির। তুই কেন আমাকে শান্তিতে থাকতে দিবি না? শান্তি তো আমার কাছেই পাবে নীলা। একবার আমার বুকে মাথা রাখো, দেখবে সব ভয় দূর হয়ে গেছে। আবির নীলার কানের কাছে গিয়ে ফিসফিস করে কথাগুলো বলে। নীলার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। সে আবিরের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আবির আরো শক্ত করে ধরে রাখে। ঠিক সেই মুহূর্তেই
মোমবাতি জ্বালিয়ে কুলসুম সেখানে আসে। মোমবাতির আলোতে আবির খুব দ্রুত নিজের হাত সরিয়ে নেয়। নীলা দ্রুত খাবার শেষ করে নিজের রুমে চলে যায়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লাল হয়ে যাওয়া হাতটা দেখে আর মনে মনে হাসে। সে বুঝতে পারে সেও আবিরের এই পাগলামিগুলো এখন উপভোগ করতে শুরু করেছে, কিন্তু তার বিবেক বারবার তাকে বাধা দিচ্ছে। আবির তখন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সাকিব তাকে মেসেজ দেয় যে হাসান সাহেব নাকি কাল নীলাকে নিয়ে লাইব্রেরিতে যাওয়ার প্ল্যান করেছেন। আবির মেসেজটা দেখে রাগে ফুঁসতে থাকে। সে ঠিক করে কাল লাইব্রেরিতে এক বিশাল কাণ্ড ঘটাবে, যাতে ওই প্রফেসর আর কখনো নীলার দিকে তাকানোর সাহস না পায়। পরের দিন সকালে নীলা যখন লাইব্রেরিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন আবির তার রুমের সামনে এসে দাঁড়ায়। আজ তুমি লাইব্রেরিতে যাবে না নীলা, ওই প্রফেসরের সাথে যাওয়ার কোনো দরকার নেই। তুই কে আমাকে আটকানোর? আমি ওনার কাছে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে বলে যাব। আমি কে তা তো কাল রাতেই বুঝিয়ে দিয়েছি। আজ যদি তুমি ওই প্রফেসরের সাথে এক কদমও হাঁটো, তবে আমি নিজেকে শেষ করে দেব বলে দিলাম। নীলা আবিরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সে মোটেও মজা করছে না। আবিরের চোখে এক অদ্ভুত জেদ আর পাগলামি। নীলা ভয়ে পিছিয়ে যায়। সে বুঝতে পারে আবির যা বলে তা করে দেখায়। সে হাসান সাহেবকে ফোন করে মানা করে দেয় যে সে আজ আসতে পারবে না। হাসান সাহেব মন খারাপ করলেও কিছু বলেন না। আবির বিজয়ের হাসি হেসে নীলার হাত ধরে তাকে নিয়ে ছাদে যায়। সেখানে হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টির ঝাপটায় নীলার গায়ের ওড়না ভিজে শরীরে লেপ্টে গেছে। আবির নীলার কোমরে হাত দিয়ে তাকে নিজের খুব কাছে টেনে নেয়। নীলা এবার আর বাধা দেয় না। সেও আবিরের বুকে মাথা রাখে। বৃষ্টির শব্দে তাদের হৃদয় স্পন্দন এক হয়ে যায়। তুমি শুধু আমার নীলা, এই কথাটা আজ মন থেকে বলো, তবেই আমি তোমাকে মুক্তি দেব। আমি জানি না আবির, আমি শুধু জানি তোকে ছাড়া আমি থাকতে পারছি না। কিন্তু আমাদের এই সম্পর্ক কি কখনো পূর্ণতা পাবে? পাবে নীলা, আমি সেটা করে দেখাবো। আমাদের বিয়ে হবেই, আর ওই তরিক বা হাসান কেউ আমাদের মাঝে আসতে পারবে না। আবির নীলার ভিজে ঠোঁটে আবার নিজের ঠোঁট ছোঁয়ায়। নীলা চোখ বুজে সেই স্পর্শ অনুভব করে বৃষ্টির ধারায় তাদের ভালোবাসা আরো গভীর হতে থাকে। নিচের ড্রয়িং রুমে তখন কামাল আর রহমান নীলার বিয়ের জন্য নতুন কোনো পাত্রের কথা আলোচনা করছেন, কিন্তু তারা জানেন না তাদের ঘরের ভেতরেই ভালোবাসার এক বিশাল যুদ্ধ চলছে, যা খুব শীঘ্রই সবার সামনে প্রকাশ পেতে যাচ্ছে। সকালের মিষ্টি রোদ এসে পড়েছে ড্রয়িং রুমে। দাদি সোফায় বসে তসবিহ পড়ছেন আর কুলসুম ঘর ঝাড়ু দিচ্ছে। রান্নাঘর থেকে ফাতেমা আর সালমার গলার আওয়াজ আসছে। আজ বাড়িতে একটু থমথমে পরিবেশ। কাল রাতের বৃষ্টির পর থেকে নীলার খুব জ্বর। ওরে কুলসুম, তুই কি সারাদিন এই এক জায়গাতেই ঝাড়ু দিবি? যা তো ওপরে গিয়া দেখ আমার নীলা বুবুর জ্বর কমলো কিনা। মাইয়া ডারে কাল রাইতে কত কইরা কইলাম ছাদে যাস না, শুনলো না কথা। দাদিজান, আমি তো সকালেই দেখা আইছি, নীলু আপার গায়ে অনেক জ্বর। ফাতেমা খালাম্মা তো মাথায় জলপট্টি দিতেছে, আর আবির ভাইজান তো সারা রাত আপার ঘরের সামনেই আছিল। তুই তো সারাদিন খালি এই বাড়ির খবর ওই বাড়ির করস। কুলসুম, নিজের কাম কর, না হইলে বড় খালাম্মা দেখলে তোর একদিন কি আমার একদিন। আজ বাড়িতে মেহমান আইব, কাজ তো এখন অনেক বাহি। রাজু, তুই ঠিক কইছস। আজ তো আবার ওই প্রফেসরের পোলাডারে নিয়া ওর বাপ মা আইব। করিম রে ডাক দে, বাজার থেকে মিষ্টি আর ফলমূল নিয়ে আইতে হইব। আমি তো এখানে খাড়াইয়া আছি দাদিজান, আপনি বাজারে লিস্ট দেন, আমি এখনই বড় বাজার থেকে সব তাজা তাজা জিনিস নিয়ে আইতাছি। হ, জলদি যা। আর শোন, ওই রফিক সাহেবেরও আসতে কইছে কামাল। তুই ফেরার পথে রফিক সাহেবের বাড়িতে একটা চক্কর দিয়া আইস। ঠিক তখনই আবির সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তার চোখ মুখ লাল, সারা রাত না ঘুমানোর ছাপ স্পষ্ট। মুখে সে সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসে রাজু তাড়াতাড়ি করে এক কাপ চা এনে দেয়। ভাইজান, আপনার চা খান। রাইতে ঘুমাচ্ছেন তো? চোখ তো একেবারে জবা ফুলের লাহান লাল হইয়া আছে। তুই এত বকিস কেন রাজু? যা এখান থেকে, আমার একদম ভালো লাগছে না কিছু। আবির, তোর শরীর খারাপ নাকি? কাল রাত থেকে দেখছি তুই কেমন যেন করছিস। নীলার জ্বর, তাতে তোর এত টেনশন করার তো কিছুই নেই। ফাতেমা তো আছেই। আব্বু, তুমি বুঝবে না, নীলার জ্বর অনেক বেশি। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই। তোমরা কেউ তো কিছু করছো না, শুধু মাথায় জলপট্টি দিলে কি জ্বর কমে?
আরে বাবা, আমরা কি বসে আছি? আমি তো ডাক্তারকে ফোন দিয়েছি, উনি একটু পরেই আসবেন। তুই এত অস্থির হচ্ছিস কেন? আর শোন, আজ বিকালে হাসান সাহেব ওর বাবা মাকে নিয়ে। আবার হাসান কেন আসবে? ওর বাবা মাকে নিয়ে আসার কি দরকার? আমি তো আগেই বলেছি ওই প্রফেসরের সাথে নীলার বিয়ে হতে পারে না। কামাল ভাই, ও ছোট মানুষ, ওকে ওভাবে বকছেন কেন? আবির, তুই চুপ কর তো। হাসান ছেলেটা অনেক ভালো, আর ওর পরিবারও খুব শিক্ষিত। নীলার জন্য একদম পারফেক্ট। মা, তুমিও শুরু করলে? আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, নীলার বিয়ে এই বাড়িতে শুধু একজনের সাথেই হবে, আর সে কে তা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। আবির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে রাগে গজগজ করতে করতে সোজা নীলার রুমের দিকে চলে যায়। ড্রয়িং রুমের সবাই অবাক হয়ে আবিরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রনি আর সুমি তখন বই হাতে কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সুমি, তুই শুনলি ভাইয়া কি বললো? ভাইয়া কিন্তু এবার সিরিয়াস কিছু একটা ঘটিয়ে ফেলবে। আব্বু আর বড় আব্বু বুঝতে পারছে না ভাইয়া নীলাপুকে কতটা চায়। আমিও বুঝতে পারছি, কিন্তু নীলা আপু তো কিছু বলছে না। আপু মুখ খুললে তো সব ঠিক হয়ে যায়। চল আমরা কোচিংয়ে যাই, পরে এসে সব খবর নিব। নীলার রুমে তখন কেউ ছিল না। ফাতেমা একটু আগে রান্নাঘরে গেছেন। নীলা জ্বরের ঘোরে চোখ বন্ধ করে শুয়ে আছে, তার শরীর কাঁপছে। আবির খুব সাবধানে দরজাটা ভেতর থেকে আটকে দেয়। সে ধীর পায়ে নীলার বিছানার পাশে গিয়ে বসে নীলার গরম হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। নীলা চোখ খুলে আবিরকে দেখে তার দুর্বল শরীরেও একটা শিহরণ বয়ে যায়। তুই এখানে কি করছিস? কেউ দেখলে তো সর্বনাশ হয়ে যাবে। যা এখান থেকে, আমার খুব ভয় লাগছে। কেউ দেখবে না, আমি দরজা আটকে দিয়েছি। তোমার এত খারাপ লাগছে আর আমি নিচে বসে থাকবো তা কি করে হয়? কাল বৃষ্টিতে ভেজার জন্যই তো এই অবস্থা। তোকে আমি কতবার বললাম আমাকে ছাড়, আমি ভিজে যাচ্ছি, তুই তো শুনলি না। এখন আমার জ্বরের জন্য তুই দায়ী। হ্যাঁ, আমি দায়ী, আর তোমার এই জ্বর কমানোর দায়িত্ব আমার। তুমি শুধু চুপ করে থাকো, আমি যা করি করতে দাও। আবির নীলার মুখের উপর ঝুঁকে পড়ে। নীলার গরম নিঃশ্বাস আবিরের মুখে এসে লাগছে। আবির নিজের হাত নীলার কপালের উপর রাখে, তারপর আস্তে আস্তে সেই হাত নীলার গাল বেয়ে গলায় নেমে আসে। নীলা চোখ বন্ধ করে ফেলে, তার শ্বাস দ্রুত হয়ে যায়। আবির নীলার কানের কাছে মুখ নিয়ে আলতো করে একটা চুমু খায়। নীলার সারা শরীর কেঁপে ওঠে। সে তার দুর্বল হাত দিয়ে আবিরের শার্ট খামচে ধরে। আবির প্লিজ এমন করিস না, আমার শরীর এমনিতেই জ্বলছে। তুই আরো পাগল করে দিচ্ছিস আমাকে। কেউ চলে আসবে। আসুক যে আসার, আমি কাউকে ভয় পাই না। তুমি শুধু আমার নীলা। আমি তোমার এই জ্বলন্ত শরীরে নিজের ভালোবাসার দাগ বসিয়ে দিতে চাই, যেন কেউ কখনো তোমার দিকে চোখ তুলে তাকাতেও না পারে। আবির আর কথা না বাড়িয়ে নিজের ঠোঁট দুটো নীলার গরম ঠোঁটের উপর ডুবিয়ে দেয়। নীলার জ্বরের উত্তাপ আর আবিরের ভালোবাসার উত্তাপ মিলেমিশে একাকার হয়ে যায়। আবির খুব গভীরে গিয়ে নীলাকে অনুভব করতে থাকে। তার হাত দুটো নীলার কোমরের কাছে চলে যায়। নীলা কোনো বাধা দিতে পারে না। সে শুধু আবিরের চুলের ভেতর নিজের আঙ্গুলগুলো ঢুকিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর আবির নীলাকে ছেড়ে দেয়। নীলা হাঁপাচ্ছে, তার চোখ দুটো নেশাতুর। বিকেলে ওই প্রফেসর আসছে তার বাপ মাকে নিয়ে। তুমি যদি আজ তাদের সামনে গিয়ে দাঁড়াও, তবে আমি এই রুমেই সব ভাঙচুর করব বলে দিলাম। আমি কি করব? আব্বু আম্মু তো আমাকে জোর করে নিয়ে যাবে। তুই বুঝতে পারছিস না কেন? আমি তো তাদের মুখের উপর না করতে পারি না। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। তুমি শুধু অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে থাকবে আর নিচে যাওয়ার নামও নেবে না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ফাতেমা স্যুপ নিয়ে এসেছেন। আবির দ্রুত নীলার কাছ থেকে সরে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে। নীলাও চোখ বন্ধ করে ফেলে। আবির দরজা খুলে দিলে ফাতেমা ভেতরে আসেন। কিরে, তুই এখানে দরজা বন্ধ করেছিল কেন? নীলা এখন? এমনি বড় মা, আমি তো এইমাত্র এলাম আর দেখলাম দরজা একটু ভেড়ানো ছিল, তাই ভালো করে লাগিয়ে দিয়েছি। নীলার জ্বর তো কমছে না, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না, ডাক্তার তো একটু পরেই আসবে। আমি স্যুপ নিয়ে এসেছি, নীলাকে খাইয়ে দিই। তুই যা, নিচে গিয়ে দেখ ডাক্তার এলো কিনা। আবির মাথা নেড়ে নিচে চলে যায়। দুপুরে আবির সোজা সাকিবের সাথে দেখা করতে যায়। ইউনিভার্সিটির পেছনের মাঠে জয়া আর মিতাও সেখানে ছিল। নাদিয়াও খবর পেয়ে সেখানে হাজির হয়েছে। সে কিছুতেই আবিরকে হাতছাড়া করতে চায় না। কিরে আবির, তুই তো বললি বিকেলে ওই প্রফেসর আসছে, এখন কি করবি? আমরা কি আগের মতো কোনো প্ল্যান করব? না,
এবার আর কোনো লুকোচুরি না, আমি আজ সবার সামনে সব সত্যি বলে দেব। আমি আর এই অভিনয় সহ্য করতে পারছি না। তুই কি পাগল হলি আবির? তোর আব্বু আর বড় আব্বু তোকে মেরেই ফেলবে, আর নীলার ওপরও অনেক রাগ করবে। নীলা এমনিতেই অসুস্থ। মিতা ঠিকই বলছে, তুই এত জলদি সব বলে দিলে হিতে বিপরীত হতে পারে। তুই বরং আমাদের একটা প্ল্যান করতে দে, আমরা এমন কিছু করব যাতে ওই প্রফেসর নিজেই বিয়ে ভেঙে দেয়। তোমরা এসব কি বলছো? আবির, তুমি কেন নীলা আপার পিছনে পড়ে আছো? উনি তো তোমার বড় বোন। আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করো, আমি সব ঠিক করে দেব। তুমি চুপ করবে নাদিয়া? আমি তোমাকে বারবার বলেছি আমার জীবনে শুধু নীলা আছে, আর কেউ নেই। তুমি কেন গায়ে পড়ে অপমানিত হতে আসো? আমি অপমানিত হচ্ছি না, তুমি অপমানিত হবে যখন তোমার পরিবার তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি আজই বড় আম্মাকে গিয়ে সব বলে দেব। এই মেয়ে, তুমি বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। তুমি যদি আবিরের কোনো ক্ষতি করার চেষ্টা করো তবে আমি তোমাকে ছাড়বো না। তুমি এখন এখান থেকে যাও। নাদিয়া রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। আবির মাথার চুলগুলো হাত দিয়ে টেনে ধরে সে খুব চিন্তায় পড়ে যায়। এদিকে বিকেলে ড্রয়িং রুমে এক বিশাল আয়োজন। হাসান সাহেব তার বাবা মা এবং ছোট বোনকে নিয়ে এসেছেন। কামাল আর রহমান তাদের খুব খাতির করে বসাচ্ছেন। সালমা আর ফাতেমা নাস্তা সাজাতে ব্যস্ত। দাদি আর দাদা সোফায় বসে তাদের সাথে গল্প করছেন। রফিক সাহেবও এসেছেন। তরিকের বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়ার পর তিনি হাসানের সেই প্রস্তাবে খুব খুশি। কালাম সাহেব, আমি তো আগে বলেছিলাম হাসান ছেলেটা হীরার টুকরো। আপনারা দেরি না করে আজই আংটি পরিয়ে দিন। রফিক সাহেব ঠিকই বলেছেন কামাল সাহেব। আমরা তো হাসান আর নীলার বিয়ের জন্য একদম প্রস্তুত। হাসান তো নীলাকে অনেক আগে থেকেই পছন্দ করে। আপনারা অনুমতি দিলে আজই কাজটা শেষ করি। এটা তো খুব খুশির খবর। আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। নীলা তো আমাদের লক্ষ্মী মেয়ে। আপনাদের ঘরে গেলে আমরা নিশ্চিন্ত হতে পারবো। তার নীলামা কোথায়? তাকে তো দেখছি না। তাকে একটু ডাকুন, আমরা তো আংটি নিয়েই এসেছি। নীলার তো কাল রাত থেকে খুব জ্বর, তাই ওর নিজের ঘরে শুয়ে আছে। আমি ওকে ডেকে আনছি, আপনারা একটু মিষ্টি মুখ করুন। ফাতেমা সিঁড়ির দিকে এগোতেই আবির তার রাস্তা আটকে দাঁড়ায়। আবিরের মুখটা থমথমে। আবিরের পেছনে সাকিব আর মিতাও এসে দাঁড়িয়েছে। তারা আবিরকে সাপোর্ট দেওয়ার জন্য এসেছে। বড় মা, নীলা নিচে আসবে না? ওর অনেক জ্বর, ও বিছানা থেকে উঠতে পারছে না। আপনারা ওনাকে আংটি পরাতে পারবেন না? আবির, তুই আবার শুরু করলি? তুই সরে দাঁড়া। ফাতেমা, তুই যা, নীলাকে নিয়ে আয়। একটুখানির জন্য হলেও ওকে নিচে আসতে হবে। আমি তো বললাম নীলা আসবে না। আব্বু, তোমরা জোর করছো কেন? ও অসুস্থ, আর আমি থাকতে কেউ ওকে জোর করে নিচে আনতে পারবে না। আবির, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? নীলা অসুস্থ হলে আমরা তো শুধু আন্টি পরিয়ে চলে যাব। ওকে তো আর কাজ করতে বলছি না। আপনি চুপ থাকুন প্রফেসর সাহেব। আপনি ইউনিভার্সিটিতে পড়ান বলে কি অন্যের বাড়ির ব্যাপারেও নাক গলাবেন? নীলা আপনাকে বিয়ে করবে না, এটা কি আপনি বোঝেন না? কামাল সাহেব, এই ছেলেটাকে, ও আমাদের সাথে এভাবে কথা বলছে কেন? আপনারা কি তাকে কোনো শাসন করেন না? আবির, তুই একদম চুপ কর। তুই আমাদের অপমান করছিস। বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় তুই ভুলে গেছিস। যা, তুই নিজের ঘরে যা। আমি কোথাও যাব না দাদা। তোমরা আমার কথা কেন শুনছো না? আমি নীলাকে ভালোবাসি, আর নীলাও আমাকে ভালোবাসে। আমি কিছুতেই এই বিয়ে হতে দেব না। আবিরের কথায় পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে আসে। সবাই স্তব্ধ হয়ে আবিরের দিকে তাকিয়ে থাকে। কামাল সাহেবের মুখ রাগে লাল হয়ে ওঠে। তিনি এক ছুটে গিয়ে আবিরের গালে সজোরে একটা চড় মারেন। চড়ের শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। আবির গাল চেপে ধরে, কিন্তু তার চোখ থেকে একটুও পানি পড়ে না। সে একদৃষ্টিতে কামালের দিকে তাকিয়ে থাকে। বেয়াদব ছেলে, তুই এত বড় কথা বলার সাহস কোথায় পেলি? নীলা তোর বড় বোন, তুই এই নোংরা চিনতে মাথায় আনলে কি করে? আজ আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। কামাল ভাই, ওকে মারবেন না। ও তো ছেলে মানুষ, না বুঝেই বলে ফেলেছে। আবির, তুই মাপ চা বড় আব্বুর কাছে। তাড়াতাড়ি বল, তুই মজা করেছিস। আমি কোনো মজা করিনি মা। আমি সত্যি বলছি, আমি নীলাকে আমার বউ হিসেবে মেনে নিয়েছি, আর কাল রাতে আমি ওর সাথে ছাদে। আবির কথা শেষ করার আগেই নীলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে।
তার পরনে একটা সাধারণ সুতির 3 পিস, চুলগুলো এলোমেলো আর মুখটা জ্বরে ফ্যাকাশে হয়ে আছে। সে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সবাই নীলার দিকে তাকায়। আব্বু, তুমি আবিরকে মেরো না। ও যা বলেছে সব সত্যি বলেছে। আমি ওকে ভালোবাসি। নীলার কথাই যেন সবার মাথায় বাজ পড়ে। ফাতেমা মাথা ঘুরে সোফায় বসে পড়েন। রহমান সাহেব বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। দাদি শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন। হাসান আর তার পরিবার অপমানে আর রাগে সেখান থেকে উঠে দাঁড়ায়। কামাল সাহেব, আমরা এখানে অপমানিত হতে আসিনি। আপনাদের পরিবারের এই নোংরা নাটক আমরা আর এক মুহূর্ত সহ্য করব না। হাসান, চল এখান থেকে, চল। কিন্তু বাবা, নীলা তো... চুপ করো হাসান, তুই আর একটা কথাও বলবি না। এমন পরিবারের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি কখনো দেব না। হাসান সাহেবরা রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যান। রফিক সাহেবও মাথা নিচু করে তাদের পেছন পেছন চলে যায়। ড্রয়িং রুমের পরিবেশ তখন আগ্নেয়গিরির মতো ফুটছে। কামাল সাহেব এবার নীলার দিকে এগিয়ে যান, তার চোখে আগুন। নীলা, তুই এটা কি করলি? তুই নিজের ছোট ভাইয়ের সাথে এই সম্পর্ক করেছিস? তোর তো একটু লজ্জা হলো না? তুই আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলি। আব্বু, ভালোবাসা তো বয়স দেখে হয় না। আবির আমাকে যতখানি বোঝে অন্য কেউ তা পারবে না। আমি জানি তোমরা এটা মেনে নিতে পারবে না, কিন্তু এটাই সত্যি। ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি একা যাব না, নীলাকে নিয়েই যাব। ওকে ছাড়া আমি এক পাও নড়ব না। আবার আবির সিঁড়ি বেয়ে ওপরে ওঠে আর নীলার হাত শক্ত করে ধরে নীলাও আবিরের হাতটা আঁকড়ে ধরে নিচে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সুমি আর রনি এক কোনায় দাঁড়িয়ে কাঁদছে। ঠিক সেই সময় দাদি তার জায়গা থেকে উঠে দাঁড়ান, তার মুখে গম্ভীর একটা ছাপ। তোরা সবাই চুপ করবি এখন, অনেক চিল্লাইছস। তোরা এবার আমি কিছু কমু। কামাল আর রহমান, তোরা দুই ভাই কি পাগল হইয়া গেছস? নিজের পোলাপানরা বাড়ি থেকে বাইর করবার দিবি? আম্মা, আপনি এদের পক্ষ নিচ্ছেন? এরা যে পাপ করেছে তার জন্য এদের শাস্তি পেতেই হবে। কিসের পাপ? ভালোবাসলে কি কেউ পাপ করে? তুই কি ভুলে গেছস? কামাল, তুই যখন ফাতেমারে বিয়া করলি তখন ফাতেমার বয়স তোর থেকে 2 বছরের বেশি আছিল। আমরা তো তখন তোরে বাইর কইরা দিই নাই। দাদির কথায় কামাল আর রহমান দুজনেই চমকে ওঠেন। বাড়ির বাকিরাও অবাক হয়ে যায়, এই ইতিহাস কেউ জানতো না। ফাতেমা মাথা নিচু করে ফেলেন। মিতা আর সাকিব একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চুপ কইরা আসোস কেন? কথা ক। তোরা যদি নিজেদের বয়সে তফাৎ মাইনা নিয়ে সুখে সংসার করতে পারোস, তবে আমার আবির আর নীলা কেন পারবো না? ওরা তো কোনো চুরি চামারি করে নাই, ওরা ভালোবাসছে। কিন্তু আম্মা, সমাজ কি বলবে? আত্মীয় স্বজনরা তো ছিছি করবে। সমাজ দিয়া তুই চুলায় আগুন দিবি? সালমা, সমাজের মানুষ আইছে তোর ভাত দিয়া যাইবো না? তোর পোলাপানে সুখে থাকলে তো গো শান্তির সমাজের কথা ভাইবা নিজের পোলারে কষ্ট দিবি তুই? দাদির কথায় পুরো বাড়ির পরিবেশটা একটু শান্ত হয়ে আসে। কামাল আর রহমান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। আবির আর নীলা একে অপরের দিকে তাকায়। তাদের চোখে একটা আশার আলো জ্বলে ওঠে। আবির নীলার হাতটা আরো শক্ত করে ধরে। আব্বু, বড় আব্বু, আমরা জানি আমরা তোমাদের কষ্ট দিয়েছি, কিন্তু আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। তোমরা আমাদের একটা সুযোগ দাও। আবির, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আবির ছাড়া আমার জীবনটা অন্ধকার। আব্বু, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আবির ছাড়া আমার জীবনটা অন্ধকার। আমি ওকে অনেক ভালোবাসি। কামাল সাহেব দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়েন। তিনি বুঝতে পারছেন এখন আর কিছুই করার নেই। রহমান সাহেবও তার পাশে বসেন। কিছুক্ষণ পর কামাল সাহেব মাথা তুলে আবিরের দিকে তাকান। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস কর, কিন্তু আজ থেকে এই বাড়ির কোনো সিদ্ধান্তে আমি এর নাক গলাবো না। তোমরা যা খুশি করতে পারিস। এই কথা বলে কামাল সাহেব নিজের ঘরে চলে যান। ফাতেমাও তার পেছন পেছন যান। রহমান আর সালমাও কোনো কথা না বলে সেখান থেকে সরে যান। শুধু দাদি দাঁড়িয়ে থাকেন, মুচকি মুচকি হাসেন। ওই আবির, তুই আর কতক্ষণ মায়াটার হাত ধইরা রাখবি? ওর তো জ্বর, যা ওরে ঘরে নিয়ে যা আর জলদি সুস্থ কর। আমি কালই কাজী ডাইকা তোমাকে বিয়ার ব্যবস্থা করতাছি। দাদি, তুমি রিয়েলি গ্রেট। তুমি আজ আমাদের জীবন বাঁচিয়ে দিলে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আবির আনন্দে দাদিকে জড়িয়ে ধরে। নীলাও হাসি মুখে দাদির দিকে তাকায়, তার চোখ দিয়ে আনন্দ অশ্রু পড়ছে। আবির নীলাকে কোলে তুলে নেয় আর সোজা তার রুমের দিকে হাঁটা শুরু করে। নীলা লজ্জায় আবিরের বুকে মুখ লুকায়।
আবির আমাকে নামিয়ে দে, সবাই দেখছে তো। কুলসুম আর রাজু ওখানে দাঁড়িয়ে আছে। দেখতে দাও সবাইকে, আজ থেকে তুমি আমার বউ। এখন আর কাউকে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে এভাবেই সারা জীবন বুকে আগলে রাখবো। আবির নীলাকে নিয়ে রুমে ঢোকে আর দরজাটা পা দিয়ে আটকে দেয়। সে নীলাকে খুব সাবধানে বিছানায় শুইয়ে দেয়। নীলার জ্বর আগের চেয়ে একটু কমেছে, কিন্তু তার শরীরের ক্লান্তি এখনো যায়নি। আবির নীলার পাশে শুয়ে পড়ে আর নীলাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে এইভাবেই পরিবারের সব ঝড়ঝাপটা পেরিয়ে তাদের ভালোবাসা একটা পূর্ণতার দিকে এগিয়ে যায়। রাতের নিস্তব্ধতা পুরো বাড়ি জুড়ে। নীলার ঘরে আবির আর নীলা একা। আবির নীলার মাথার কাছে বসে আলতো করে ওর চুলে বিলি কেটে দিচ্ছে। নীলার চোখ বন্ধ, কিন্তু সে ঘুমায়নি। জ্বরের ঘোরে তার শরীর এখনো একটু একটু কাঁপছে। আবির আস্তে করে নীলার গায়ের ওপর কম্বলটা টেনে দেয়। তোমার কি এখনো খুব শীত করছে নীলা? আমি কি এসিটা বন্ধ করে দেব? না, এসি বন্ধ করতে হবে না। তুই আমার কাছে আয়, আমাকে জড়িয়ে ধরে রাখ, তাহলেই আমার শীত কমে যাবে। তোর গায়ে রোমে আমার খুব শান্তি লাগে। আমি আজ খুব ভয় পেয়েছিলাম জানিস, যখন বড় আব্বু তোকে চর মারলো। আমার মনে হচ্ছিল আমার কলেজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে। আমি তো তোমার কাছে আছি সারা জীবন, এইভাবেই তোমার কাছে থাকবো। তুমি আজ যে সাহস দেখিয়েছো, আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি ভাবতেই পারিনি তুমি সবার সামনে এভাবে সত্যিটা স্বীকার করবে। আমি তো ভেবেছিলাম তুমি ভয়ে ওই প্রফেসরের সামনেই চুপ করে থাকবে আর আংটি পরে নেবে। আমি বাধ্য হয়েছি আবির, তুই যেভাবে পাগল হয়ে গিয়েছিলি আমার ভয় করছিল। আব্বু যদি সত্যি তোকে বাড়ি থেকে বের করে দিত, আমি তোকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারতাম না। তুই আমার ছোট ভাই হয়েও কিভাবে আমার পুরো পৃথিবী হয়ে গেলি আমি নিজেই জানি না। আমি শুধু জানি তোকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। ছোট ভাই কথাটা আর একবারও মুখে আনবে না নীলা। আমি তোমার প্রেমিক, তোমার হবু স্বামী। আর আজ রাতেই আমি তোমাকে বোঝাবো আমি তোমার চেয়ে কতটা বড় আর কতটা অধিকার রাখি তোমার উপর। তুমি শুধু আমার, আর কারো না। আবির নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথাগুলো বলে। নীলার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। সে চোখ খুলে আবিরের দিকে তাকায়। আবিরের চোখে এক অদ্ভুত নেশা, যা নীলাকে পাগল করে দেয়। আবির আস্তে আস্তে নীলার মুখের ওপর ঝুঁকে পড়ে। নীলার শুকনো ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। নীলা এবার আর বাধা দেয় না। সে নিজের দুই হাত দিয়ে আবিরের গলা জড়িয়ে ধরে। আবিরের চুম্বনের গভীরতা বাড়তে থাকে। নীলার ঝড়ের উত্তাপ আর আবিরের শরীরের উত্তাপ মিলেমিশে একাকার হয়ে যায়। আবিরের হাত নীলার কোমরের কাছে চলে যায়। সে নীলার পোশাকের উপর দিয়েই নীলার নরম শরীর অনুভব করতে থাকে। নীলা হালকা ঘুমিয়ে ওঠে। আবির, আমার খুব কষ্ট হচ্ছে। তুই আমাকে পাগল করে দিবি। আমি আর নিজেকে সামলাতে পারছি না। তুই আমাকে তোর করে নে, আজ সব কিছু শেষ করে দে। আমি আর এই দূরত্বে সহ্য করতে পারছি না। তুই আমাকে ভালোবাস আবির, অনেক ভালোবাস। আজ না নীলা, আজ তোমার শরীর খারাপ। আমি চাই আমাদের প্রথম রাতটা একদম নিখুঁত হোক। আজ শুধু এভাবেই আমি তোমাকে আদর করব। তুমি শুধু আমার ভালোবাসা অনুভব করো। আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না। তোমার শরীরের প্রতিটি ইঞ্চিতে আমি আমার নাম লিখে দেব, কিন্তু আজ তুমি শুধু বিশ্রাম নাও। আবির নীলার গলায় আর ঘাড়ে ছোট ছোট চুমু দিতে থাকে। নীলা চোখ বন্ধ করে সেই সুখ অনুভব করে। বেশ কিছুক্ষণ পর আবির নীলাকে নিজের বুকের ওপর টেনে নেয়। নীলা আবিরের বুকে মাথা রেখে শান্ত হয়ে শুয়ে থাকে। তাদের দুজনের হৃদস্পন্দন এক হয়ে যায়। পরের দিন সকালে পুরো বাড়িতে একটা থমথমে পরিবেশ। দাদি সকাল সকাল উঠে সবাইকে ড্রয়িং রুমে ডেকে পাঠিয়েছেন। রাজু আর কুলসুম এক কোনায় দাঁড়িয়ে আছে। ওরে কামাল আর রহমান, তোরা দুই ভাই এদিক আয়। কাল রাইতে যা ওইছে তা তো ওইছেই। এখন তোরা কি সিদ্ধান্ত নিলি আমারে খুইলা ক? আমি তো কালই কইছি আমি এই বিয়া দিমই। তোরা যা রাজি না থাকলে আমি একাই সব ব্যবস্থা করবো। আম্মা, আপনি তো সবাই বোঝেন সমাজের মানুষ আমাদের নিয়ে কি বলবে। আপন চাচাতো ভাই বোনের বিয়ে, তাও আবার মেয়ে বড়, ছেলে ছোট মানুষ, তো হাসাহাসি করবে। আমরা আত্মীয় স্বজনদের মুখ দেখাবো কি করে? ওই হাসান সাহেবের বাপ মা তো কাল আমাদের অপমান করেই গেল। ভাই ঠিকই বলছে আম্মা। আবির আর নীলের বয়সের তফাৎটা মানুষ কিভাবে নেবে? আমাদের তো একটা সম্মান আছে সমাজে। কাল আবির যে কাণ্ড করছে তাতে আমাদের মাথা হেড হয়ে গেছে।
তোগো সমাজের মানুষের মুখে আমি ছাইরা দিমু। তোরা দুই ভাই কিচ্ছু বুঝোস না। নীলা আর আবির সুখে থাকলে তোগো আর কি লাগে? ফাতেমা, সালমা, তোরা কিছু কস না কেন? তোরা কি চাস তোমাগো পোলাপান সারা জীবন কান্দুক? সমাজের কথা ভাইবা নিজের পোলারে কষ্ট দিবি তোরা? আম্মা, আপনি তো জানেন আমি নীলাকে কতটা ভালোবাসি, কিন্তু ওর আব্বু তো কাল অনেক রেগে ছিল, আবিরকে চড়ও মেরেছে। এখন আবির যদি অভিমান করে থাকে, নীলাও তো কাল খুব কান্নাকাটি করেছে। আমি তো চাই ওরা সুখে থাকুক। আমিও ফতেমা আপার সাথে একমত আম্মা। আবির তো আমাদেরই ছেলে। ও যদি নীলাকে নিয়ে ভালো থাকে তবে আমাদের আর কি চাবার থাকতে পারে? আমরা তো ওদের ভালোই চাই, শুধু বয়সের কথাটা ভেবেই আমরা ভয় পাচ্ছিলাম। ঠিক আছে আম্মা, আপনি যখন এত করেই বলছেন আর এইবারে মেয়েরাও যখন রাজি, তখন আমার আর কি বলার থাকতে পারে। কিন্তু বিয়ের আয়োজন খুব বড় করে করা যাবে না, একবারে নিজেদের মধ্যে ছোট করে করতে হবে। আমি এত মানুষের সামনে এই বিয়ে নিয়ে কথা বলতে পারবো না। হ, ঠিক আছে, আমি তাই করবো। একেবারে ঘরোয়াভাবে বিয়া হইব কালি, কাজী টাইকা বিয়া পড়ামু। তোরা হাসি মুখে কাজকর্মে হাত দে আর মানুষজনরে খবর দে। আমি বাইচা থাকতে এই বাড়িতে আমার হুকুমে চলবো। দাদির ধমক খেয়ে সবাই চুপ হয়ে যায়। ফাতেমা আর সালমা বুঝতে পারে এখন আর অমত করে লাভ নেই। তারা ধীরে ধীরে নীলার ঘরের দিকে যায়। নীলা তখন ঘুম থেকে উঠেছে, তার জ্বর এখন অনেকটাই কম। আবির তখনও নীলার পাশেই শুয়েছিল। ফাতেমা আর সালমাকে ঢুকতে দেখে আবির ধরপড় করে উঠে বসে। নীলা, তোর শরীর এখনো কেমন? জ্বর কি কমেছে কিছু? দাদি তো কাল তোদের বিয়ের ব্যবস্থা করেছে। আমরা তোর জন্য শাড়ি বের করতে এসেছি। তুই কি খুশি মা? আমার জ্বর এখন নেই আম্মু। তোমরা কি আমার উপর খুব রাগ করে আছো? আমাকে মাফ করে দাও, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, কিন্তু আবিরকে ছাড়া আমি মরে যেতাম। তোমরা আমাকে ভুল বোঝো না আম্মু। আমরা আর কি রাগ করব মা? দাদি যখন মেনে নিয়েছে তখন আমাদের আর কিচ্ছু বলার নেই। তুই তো আমাদেরই মেয়ে, এখন থেকে এই বাড়ির বউ হয়ে থাকবি। আমরা তো এটাই চাইতাম, শুধু তোদের বয়সের কথাটা ভেবেই আমরা ভয় পেয়েছিলাম। এখন তোরা সুখে থাকলেই আমরা খুশি। মা, বড় মা, তোমরা একদম চিন্তা করো না। আমি নীলাকে রানীর মতো রাখবো। আমি প্রমাণ করে দেব যে আমাদের ভালোবাসা বয়স দিয়ে মাপা যায় না। তোমরা শুধু আমাদের দোয়া করো আর আব্বুকে একটু বুঝিয়ে বলো আমি কাল অনেক বেয়াদবি করে ফেলেছি। তোর আব্বু ঠিক হয়ে যাবে রে। তুই তো জানিস সে একটু রাগী, কিন্তু তোকে তো অনেক ভালোবাসে। তুই নিচে গিয়ে ওর সাথে কথা বল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা নীলাকে খাইয়ে দিচ্ছি, তুই যা নিচে গিয়ে সবার সাথে কথা বল। আবির হাসি মুখে নিচে চলে যায়। দুপুরে সাকিব, জয়া আর মিতা এসে হাজির হয়। তারা এসেই পুরো বাড়ি মাতিয়ে তোলে। রনি আর সুমিও তাদের সাথে যোগ দেয়। ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে আর আবির নীলাকে খেপাচ্ছে। কিরে দোস্ত, তুই তো এক্কেবারে ছক্কা হাঁকিয়ে দিলি। আমরা ভাবলাম তুই শুধু প্রেমই করবি, কিন্তু তুই তো একেবারে বিয়ের পিড়িতে বসে গেলি। তা আমাদের মিষ্টি খাওয়াবি না, নাকি শুধু বউ নিয়েই থাকবি? তোদের শুধু মিষ্টি কেন, বিরিয়ানি খাওয়াবো দোস্ত। তুই আর জয়া না থাকলে তো কালকের ওই প্রফেসরকে তাড়ানো যেত না। তোদের অনেক ধন্যবাদ, তোরা আমার সত্যিকারের বন্ধু। আমাদের ধন্যবাদ দিতে হবে না, তুই শুধু নীলা আপুকে সুখে রাখিস। আর শোনো, কাল কিন্তু আমরা অনেক মজা করব বিয়ের সময়। আমরা তোদের দুজনের অনেক ছবি তুলব আর ফেসবুকে পোস্ট করব, সবাই দেখুক তোদের ভালোবাসা। নীলা, তুই তো একদম চুপ হয়ে আছিস, লজ্জা পাচ্ছিস নাকি? তোর পিচ্চি ভাই কাল তোর স্বামী হতে যাচ্ছে, তোর অনুভূতি কি বলো আমাদের? তুই তো ওকে আগে শুধু বকতি আর কান মলতি, এখন কি করবি? তুই একদম চুপ কর মিতা। তোরা সবাই মিলে আমাকে পাগল করে দিবি। এমনিতেই আমার খুব নার্ভাস লাগছে। আবির, তুই ওদের থামা, এরা বেশি বকছে। আমি কিন্তু উঠে চলে যাব বলে দিচ্ছি। ওরা তো ঠিকই বলছে নীলা, কাল থেকে আমি তোমার স্বামী আর তুমি আমার বউ। এখন থেকে আমার সব কথাই তোমাকে উঠতে বসতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে, না হলে কিন্তু সোজা পানিশমেন্ট। ভাইয়া, তুই কিন্তু এখন থেকে নীলাপুর উপর হুকুম চালানো শুরু করে দিলি। বিয়ের পর না জানি কি করবে। নীলাপু, তুমি কিন্তু ভাইয়াকে একদম ছাড় দেবে না। তুমি বড়, তুমি ওকে শাসন করবে। হ্যাঁ আপু, ভাইয়া তো এমনিতে অনেক রাগী,
তুমি ওকে কন্ট্রোলে রাখবে। আমরা সবাই তোমার পক্ষে আছি। ভাইয়া তুমি কিছু বললে আমাদের জানাবে, আমরা ভাইয়ের কান মলে দেব। তোরা দেখি এখন থেকেই বউয়ের দলে চলে গেলি। দাঁড়া, তোদের আমি মজা দেখাচ্ছি। আগে বিয়েটা তো হোক, তারপর তোদের দুজনের খবর আছে। আমার বউকে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছিস। সবাই মিলে হাসাহাসি করতে থাকে। ঠিক এমন সময় বাড়ির গেটে একটা গোলমাল শোনা যায়। নাদিয়া এসে হাজির হয়েছে, তার মুখ রাগে লাল। সে সোজা ড্রয়িং রুমে ঢুকে আবিরের সামনে এসে দাঁড়ায়। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। আবির, তুমি এটা কি করছো? তুমি নীলা আপুকে বিয়ে করতে পারো না। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে ভালোবাসো, আর এখন তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। আমি কিছুতেই এই বিয়ে হতে দেব না। নাদিয়া তুমি মিথ্যা বলা বন্ধ করো। আমি তোমাকে কবে ভালোবাসার কথা বলেছি? আমি সব সময় তোমাকে এড়িয়ে চলেছি। তুমি নিজে থেকে গায়ে পড়ে আমার সাথে কথা বলতে আসতে, আর আমি তোমাকে বারবার বলেছি আমি নীলাকে ভালোবাসি। তুমি কেন বুঝতে চাও না? হ্যাঁ নাদিয়া, তুমি মিথ্যা বলছো। আবির কোনোদিন তোমাকে প্রশ্রয় দেয়নি। তুমি নিজেই আবিরের পেছনে ঘুরে বেড়াতে। আর আমাদের আবির তো প্রথম থেকেই নীলা আপুর জন্য পাগল। তুমি মিথ্যা অপবাদ দিয়ে এখানে ঝামেলা করতে এসো না। তোমরা সবাই মিলে আমাকে মিথ্যাবাদী বানাচ্ছ। আমি বড় আম্মাকে সব বলে দেব যে তোমরা নীলা আপুর সাথে আবিরের বিয়ে দিয়ে কত বড় পাপ করছো। আপন ভাই বোনের মধ্যে বিয়ে, এসব সমাজ মেনে নেবে না। ওরে মাইয়া, তুই অনেক বকবক করছস। এখন আমার বাড়ি থাইকা বাইর হ। আমার নাতিন আর নাত বউয়ের বিয়া নিয়া আজে বাজে কথা কইলে আমি কিন্তু সত্যি সত্যি পুলিশ ডাকুম। আমার আবির আর নীলা একে অপরের ভালোবাসে, এইখানে তোর নাক গলানোর কোনো দরকার নাই। যা বাইর হ আমার বাড়ি থাইকা। দাদির কড়া কথায় নাদিয়া অপমানিত হয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আবির নীলার দিকে তাকিয়ে মুচকি হাসে। বিকাল বেলা আবির আবার নীলার ঘরে যায়। নীলা তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল। আবির পেছন থেকে গিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে। কাল আমাদের বিয়ে নীলা, তুমি কি বুঝতে পারছো? কালকের পর থেকে তুমি শুধু আমার, এই ঘর, এই বিছানা, সব কিছু আমাদের হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার ইচ্ছে করছে এখনই সব নিয়ম কানুন ভেঙে ফেলি। আবির, তুই এত অধৈর্য হচ্ছিস কেন? কাল তো বিয়ে হয়েই যাচ্ছে, আর একটা রাতেরই তো অপেক্ষা। তুই আমাকে ছাড়, কেউ দেখে ফেলবে। সবাই নিচে কাজের মধ্যে ব্যস্ত, আর তুই এখানে এসে এসব করছিস। দেখুক সবাই, আমি কাউকে ভয় পাই না। তুমি আমার বউ, আমি তোমাকে আদর করব, তাতে কার কি? আমি তো তোমার কাছে আমার অধিকার দাবি করছি। তুমি আজ এত সুন্দর করে সেজেছ কেন? আমাকে পাগল করার জন্য? আমি কোথায় সাজলাম? আমি তো শুধু চুল আঁচড়াচ্ছিলাম। তুই সবসময় আমাকে নিয়ে এমন মাতামাতি করিস কেন? আমার খুব লজ্জা করে জানিস। তুই যখন আমার দিকে ওভাবে তাকাস, আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। তোমার এই কাঁপুনিটাই তো আমি চাই নীলা। আমি চাই তুমি আমাকে দেখে এভাবেই পাগল হয়ে যাও। আমি তোমার শরীরের প্রতিটি অংশে আমার স্পর্শ রেখে যেতে চাই। তুমি শুধু আমাকে অনুভব করো। আবির নীলার ঘাড়ে মুখ ঘষতে থাকে। নীলার শরীর শিরশির করে ওঠে। সে চোখ বন্ধ করে আবিরের বুকে মাথা এলিয়ে দেয়। আবিরের হাত নীলার পেটের উপর দিয়ে ঘুরে এসে নীলার বুকে স্পর্শ করে। নীলা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আবির নীলার কানের লতিতে হালকা করে কামড় দেয়। নীলার সারা শরীর উত্তেজনায় কাঁপতে শুরু করে। আবির প্লিজ, আর না, আমি আর সামলাতে পারছি না। তুই আমাকে ছেড়ে দে, না হলে আমি মরে যাব। তোর এই আদর আমার সহ্য হচ্ছে না। তুই বড্ড বেশি পাগল করে দিস আমাকে। আমি তো তোমাকে পাগল করতেই চাই নীলা। তুমি শুধু আমার ভালোবাসার সাগরে ডুবে থাকো। আমি তোমাকে এত ভালোবাসা দেব।